বলো তোমরা সবাই কেমন আছো? তোমাদের কোন মিশন? আমার মিশনটা কোন ব্রাঞ্চ? মালদা ব্রাঞ্চ। কোন ক্লাস? ভেরি গুড। তো তোমাদের আজকে আমরা কি আলোচনা করব? পরমাণু, তাই তো? ঠিক আছে, আমি তোমাদের পরমাণু পড়বো। শুরুতে তোমাদের সঙ্গে হালকা একটু জাস্ট কন্ট্যাক্ট করে দিচ্ছি, তোমরা জাস্ট একটু পরিচয় করে দেবো। এই হলো আমাদের বর্তমানে ক্লাসে স্টুডেন্ট সংখ্যা। আমরা সামনে আরও কিছু আছে, সবাইকে দেখানো সম্ভব না। ক্লাসের শেষে ভিডিওতে আমরা তাদের সঙ্গে একটু পরিচয় করে দেবো, ঠিক আছে? তো আচ্ছা, কথা বলো না, আমরা কি আলোচনা করবো আজকে? পরমাণু। আমাদের চ্যাপ্টারের নাম অ্যাটম, তাই তো? অ্যাটম মানে পরমাণু। ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে না? লেখা পরে বোঝা যাবে, টেনশনের কোনো কারণ নেই। তোমরা জাস্ট একটু শোনো, আমরা ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে। বিষয়টা হচ্ছে কি, আমরা পরমাণুর কতটুকু আলোচনা করেছিলাম? ইন্ট্রোডাকশন, মানে ইন্ট্রোডাকশন কতটুকু হয়েছিল? আচ্ছা, আমরা রাদারফোর্ডের মডেলকে আলোচনা করেছিলাম। রাদারফোর্ড। তাহলে তোমরা কতগুলো বিষয় শোনো। আমরা আজকে যেগুলো বিষয় আলোচনা করব তার মধ্যে তিনখানা বিষয়কে আমরা হাইলাইট করার চেষ্টা করব। নাম্বার 1, রাদারফোর্ড কি কি বলেছিল এবং তার বলার মধ্যে কি কি ভুল ছিল, যার উপর বেস করে 1913 সালে 1913 ইয়ার নিলস বোর কি তার স্বীকার্য ব্যক্ত করলো এবং সেই স্বীকার্যের উপর কিছু আমরা আলোচনা করব। আজকে স্টার্ট করব, আমরা পরবর্তী ভিডিও সিরিজে বাকি তথ্যগুলো আমরা ক্লিয়ারলি আলোচনা করব, ঠিক আছে? তাহলে আজকের আলোচনার মধ্যে কি কি পয়েন্ট থাকবে বলো তো? কি পয়েন্টস বা আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে? নাম্বার 1, রাদারফোর্ডের মডেল। রাদারফোর্ড এর মডেল এবং তার সঙ্গে কি থাকবে? বোরের স্বীকার্য। বা পোস্টুলেটস অফ বোর। আমরা আগে এই দুটোকে ভালো করে জানার চেষ্টা করি, তারপরে আমরা আবার কিছু পয়েন্ট অ্যাড করব। বোঝা গেল কি বললাম? তোমরা যদি পারো সেগুলোকে নোট করবে, আমি হালকা হালকা করে বলার চেষ্টা করব। প্রথম পয়েন্ট, আমরা তো রাদারফোর্ডের আলফা পার্টিকেল স্ক্যাটারিং জেনেছিলাম। রাদারফোর্ডের আলফা পার্টিকেল স্ক্যাটারিং এর ক্ষেত্রে আমরা অনেক হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখেছিলাম, তাই না? যে পরমাণু কত ক্ষুদ্র, যা কল্পনা করা সম্ভব নয়। সেগুলো যদি আবার বলতে যাই তোমাদের একটু খারাপ লাগবে, তো আমি তাদের যারা ভিডিও দেখছে তাদের উদ্দেশ্যে পরে দরকার পরমাণু সম্পর্কে ডেফিনেশন আমি দিয়ে দেবো, তারা যদি ইন্টারেস্টেড হয়। তো রাদারফোর্ডের বক্তব্য কি? রাদারফোর্ড বলেছে যে পরমাণুর নিউক্লিয়াস অতি ক্ষুদ্র পরিসরে অবস্থান করে। মানে প্রথম বক্তব্য পরমাণু ক্ষুদ্র। দ্বিতীয় বক্তব্য যে পরমাণুর মধ্যে অতি ক্ষুদ্র স্থানে নিউক্লিয়াস অবস্থান করে, যাকে অতি ক্ষুদ্র পরিসর বলা হয়। বুঝতে পারলে কি বললাম? তাহলে প্রথম স্টেটমেন্ট কি বললো? যে পরমাণুর অতি ক্ষুদ্র পরিসরে নিউক্লিয়াস অবস্থান করে। দ্বিতীয় স্টেটমেন্ট বললো যে যদি কোনো ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন হয়, তাহলে সেই আবর্তনের জন্য একটা অভিকেন্দ্র বলের প্রয়োজন হয়। এবং সেটা রাদারফোর্ড বলেছিলেন যে ইলেকট্রন যখন কোনো নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন হবে, তখন তার জন্য কি বেগ সৃষ্টি হবে? কি বল সৃষ্টি হবে? অভিকেন্দ্র বল। এবার প্রশ্ন হচ্ছে কি, অভিকেন্দ্র বলটা কোথা থেকে আসে? আমরা বিভিন্ন জানি যে স্থিরতড়িৎ আকর্ষণ বলের দিক থেকে আসে, পরে আমরা বিস্তারিত আলোচনা করবো বোরের মডেলে গিয়ে। তাহলে রাদারফোর্ডের কটা বক্তব্য হলো? দুটো। রাদারফোর্ড তারপরে বললো যখন কোনো ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে আবর্তনশীল হয়, তখন সে তড়িৎচুম্বকীয় তরঙ্গ নির্গত করে, তখন সে ত্বরণ নিয়ে গতিশীল হয়, তখন সেখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নির্গত হয়। যেমন আমরা লাইম্যান, বার্মার, প্যাটারসন, ব্র্যাকেট, ফার্ন সম্পর্কে জেনেছি। এই বক্তব্যগুলো তিনি বলেছেন। এবার আমার এখানে ছোট প্রশ্ন দুই একটা। তোমাদের নিশ্চয়ই চৌম্বক করানো হয়ে গেছে,
আমার একটা প্রশ্ন, তড়িৎচুম্বকীয় তরঙ্গ কখন সৃষ্টি হয়, বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টির কারণ বলো। কিভাবে তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি করা যায়? আমি জানি তোমরা প্রত্যেকে জানো। তড়িৎচুম্বকীয় তরঙ্গ কিভাবে সৃষ্টি হয় বলো। তোমাদের তড়িৎচুম্বকত্ব চ্যাপ্টারের মধ্যেই আছে। যখন কোনো আধান ত্বরণ সহ গতিশীল হয় সেখান থেকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ নির্গত হয়। কি বললাম? When a charged particle move with acceleration, then this charged particle create a electromagnetic radiation. যখন কোনো আধান, যে কোনো আধান, সে হতে পারে ইলেকট্রন, সে হতে পারে নিউট্রন, আলফা পার্টিকেল এক্সেট্রা, যখন কোনো আধান ত্বরণ সহ গতিশীল হয় তখন সেখান থেকে কি নির্গত হয়? তড়িৎচুম্বকীয় তরঙ্গ নির্গত হয়। কে বলেছে? না, রাদারফোর্ড বলেনি, এটা বলেছে ম্যাক্সওয়েল, বিজ্ঞানী ম্যাক্সওয়েল। বিজ্ঞানী ম্যাক্সওয়েল, শুনে রাখো, বোর্ড এক্সামে প্রশ্নটা আসে। বোর্ড এক্সামে প্রশ্ন আসে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হওয়ার শর্ত কি? ত্বরণ সহ গতিশীল আধান, সমবেগে গতিশীল আধান, আধানের স্থির এক্সেট্রা এক্সেট্রা। তাহলে কি, যখন কোনো আধান ত্বরণ সহ গতিশীল হয় তখন সেখান থেকে কি হয় বলতো? তাহলে আমরা কটা পয়েন্ট বললাম? 3টা পয়েন্ট। নাম্বার 1 পয়েন্ট কি? পরমাণুর অতি ক্ষুদ্র পরিসরে নিউক্লিয়াস অবস্থান করে। আমি যদি কয়েকটা পয়েন্ট হালকা করে হেডলাইন করার চেষ্টা করি, পরমাণুর অতি ক্ষুদ্র পরিসরে, পরিসরে বলতে কি জায়গায়, পরিসরে নিউক্লিয়াস, নিউক্লিয়াস অবস্থান করে। তোমরা যদি বলো স্যার নিউক্লিয়াসটা আবার কি, এখন কিছু বলা যাবে না, কারণ পরমাণু নিউক্লিয়াস একটা চ্যাপ্টার আছে। বুঝতে পারলে? ছোটখাটো ধারণা আমরা গতদিন দিয়েছিলাম, নিউক্লিয়াস সম্পর্কে বিস্তারিত আলোচনা একটা চ্যাপ্টার আছে যেখানে 5-7টা ক্লাসের ব্যাপার আছে বড় বড়। 2 নম্বরে কি বললো রাদারফোর্ড? যে বললো কোনো ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারিদিকে আবর্তনশীল হয় তখন কি হয়? কোনো ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারিদিকে, নিউক্লিয়াসের চারিদিকে আবর্তনশীল হয়, আবর্তনশীল, তখন একটি অভিকেন্দ্র বলের, একটি অভিকেন্দ্র বলের সৃষ্টি হয়, অভিকেন্দ্র বলের সৃষ্টি হয়। বলুন তো ম্যাডামরা, অভিকেন্দ্র বলের রাশিমালা কত? যদি m ভরের কোনো কণা v বেগে কোনো একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে কোনো একটা বিশেষ কক্ষপথে আবর্তনশীল হয়, তাহলে m ভরের কণা যখন v বেগে আবর্তনশীল হবে তখন সেক্ষেত্রে অভিকেন্দ্র বলের রাশিমালা কি হয়? এটা তো ZE, সেক্ষেত্রে তোমার যে F সেন্ট্রিক, F সেন্ট্রিক কি হয়? mv²/r। এর সম্পর্কে আমরা পরবর্তী বিষয়ে অনেক আছে, আমরা পরে আসছি। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে রাদারফোর্ড আরো বললো, কি বললো? যে যখন কোনো আধান নিউক্লিয়াসের চারিদিকে আবর্তনশীল হয় তখন সে ত্বরণ সহ গতিশীল হয়। কি বলে? বুঝতে পারলে? কোনো আধান নিউক্লিয়াসের চারিদিকে, তেলের মধ্যে তেল নেই গো, কোনো আধান নিউক্লিয়াসের চারিদিকে, আপনারা সব ভালো আছেন তো? বলো। ও, ওটা আধান, প্রিন্টিং মিস্টেক। কোনো আধান, চাপের কোনো কারণ নেই, তোমরা যেভাবে নরমালি ক্লাস করো সেইভাবেই ক্লাস করো, টেনশনের কোনো কারণ নেই। কোনো আধান নিউক্লিয়াসের চারিদিকে ত্বরণ সহ গতিশীল হয়, গতিশীল হয় এবং
সেখান থেকে কি হয় বলতো, সেখান থেকে কি হয়, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের সৃষ্টি হয়। এখানে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন বোর্ড এক্সামে থাকে, যে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ কখন সৃষ্টি হয়? যখন কোনো আধান ত্বরণ সহ গতিশীল হয়, when a charge move with acceleration, so it will create a electromagnetic radiation. দ্বিতীয় প্রশ্ন, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ কি বহন করে না? দ্বিতীয় প্রশ্ন আসে, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ কি বহন করে না? আধান বহন করে না। তাহলে কি কি বললাম? যখন কোনো আধান ত্বরণ সহ গতিশীল হয় তখন সেখান থেকে কি উৎপন্ন হয়? শুধুমাত্র তোমার বোর্ডের ক্ষেত্রে নয় বা রাদারফোর্ডের ক্ষেত্রে নয়, পৃথিবীর আরেক রকম জায়গায় যখন কোনো আধান ত্বরণ সহ গতিশীল হবে সেখান থেকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ নির্গত হয়। আবার তড়িৎচুম্বকীয় তরঙ্গ আধান বহন করে না। দেখো ব্যাপারটা কি দাঁড়ালো, যার জন্য সে সৃষ্টি হলো তাকেই সে বহন করে না। মানে বাংলা কথা, যার কে বড় হয় তাকে লাথি মেরে বের করে দেয়। এটাকে আমরা বাংলা ভাষা ট্রান্সলেট করি, মানে যার কে বড় হলো তাকে লাথি মেরে বের করে দেয়। মানে আধানের ত্বরণ না হলে তরঙ্গ সৃষ্টি হবে না, অথচ তরঙ্গ সবকিছুই বহন করে, আধানকেই বহন করে না। পয়েন্টটা খুব ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো। তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ সবকিছু বহন করে কিন্তু আধান বহন করে, কোশ্চেনটা আসে পড়ে, ঠিক আছে? তাহলে কি জানলো, কোন নিউক্লিয়ার, কোন আধান নিউক্লিয়ারের চারিদিকে ত্বরণ সহ গতিশীল হয়। আচ্ছা, তারপরে কি বলছে, এটা রাদারফোর্ডের সব থেকে মানে প্রথম খারাপ দিকে বলতে গেলে, ওনার জীবনের সব থেকে খারাপ দিক বা অন্ধকার অধ্যায় নেমে আসার কারণ, উনি বলছে যে ইলেকট্রন নিউক্লিয়ারের চারদিকে একটি বিশেষ কক্ষপথে ঘোরে, মানে একটাই মাত্র কক্ষপথ আছে। রাদারফোর্ডের মডেল কি, এটাকে ওল্ড কোয়ান্টাম মেকানিক্স বলা হয়, এটাকে ক্লাসিক্যাল মেকানিক্স বলা হয়, এটাকে কি বলা হয়, সনাতন পদার্থবিজ্ঞান। যে ওল্ড কোয়ান্টাম মেকানিক্স বলা, ওল্ড কোয়ান্টাম মেকানিক্স বা ক্লাসিক্যাল মেকানিক্স বলা হয়, ঠিক আছে? মানে রাদারফোর্ডের আগে পর্যন্ত যতগুলো তোমার হচ্ছে কি আলোচনা ছিল কোয়ান্টামের, সেই অধ্যায়কে ওল্ড বলা হয়। রাদারফোর্ডের পরের থেকে সেটাকে নিউ কোয়ান্টাম বলা হয়। বুঝতে পারলে কি বললাম? কারণ রাদারফোর্ড থেকেই সবকিছু আপডেট হতে স্টার্ট করে। রাদারফোর্ড যে মানে বিষয়টা বলেছে, উনি বলছে যে ইলেকট্রন এইভাবে ঘুরতে 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 এক সময় কি হবে, নিউক্লিয়াসে পড়বে। এই হচ্ছে কি ওনার জন্য সবথেকে খারাপ বক্তব্য, প্রথম স্টেটমেন্ট। মানে এখান থেকে কিন্তু বোরের বক্তব্যটা শুরু হবে। মানে উনি বলছেন যে নিউক্লিয়াস অতি ক্ষুদ্র পরিসরে অবস্থান করে, বক্তব্য ঠিক আছে। অভিকেন্দ্র বন্ড বেগ নিয়ে বেগ সৃষ্টি হয়, ঠিক আছে, এটাও ঠিক আছে, কারণ বোরের বক্তব্যের সঙ্গে অভিকেন্দ্র বন্ড এটা আছে। ত্বরণ নিয়ে চলে, এটাও ঠিক আছে, কিন্তু ত্বরণ নিয়ে চলবে কিনা কিছু মতভেদ আছে এখানে। যদি এনার বক্তব্য ত্বরণ নিয়ে চলবে, সেখানে কি উৎপন্ন হবে বলতো, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তড়িৎচুম্বকীয় বিকিরণ সৃষ্টি হবে। When an electron move with acceleration, then some electromagnetic radiation from the orbit. তাহলে এখান থেকে কি হবে, এই কক্ষপথ থেকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ হবে। কিন্তু ওনার বক্তব্যের মধ্যে সবথেকে বড় ভুল কি, উনি বলছে ইলেকট্রন একটি কক্ষপথে ঘুরতে 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 এক সময় কোথায় আসে। এবং আরো খারাপ দিক, উনি বলছে এই ঘটনা ঘটতে মাত্র ডেল্টা টি সমান সমান 10 টু দি পাওয়ার -8 সেকেন্ড লাগে। আমি বলছি না, ওনার আবিষ্কার মানে থিসিস বলছে। মানে 1 সেকেন্ডের 100 কোটি, মানে 1 সেকেন্ডের 10 কোটি ভাগের 1 ভাগ সময়। 1 সেকেন্ডে 10, মানে 1 সেকেন্ড মানে বুঝতেই পারছো, 1 2 3 4, এই যে আমি কাউন্ট করলাম, মাঝখানে যে গ্যাপ থাকলো, এইটুকু সময়কে, যে কোনো একটা সময়কে আমি 10 কোটি ভাগে ভাগ করি, তার 1 ভাগ সময়ের মধ্যে নাকি বলছে এটা পুরোটা কি হয়ে যাবে, স্টেবল হয়ে যাবে। তাহলে ওনার বক্তব্য যে কোনো একটা ইলেকট্রন কক্ষপথে ঘুরছে এবং সেই কক্ষপথটা কি একটা হেলিকাল বা একটা বিশেষ কক্ষপথ, একটাই মাত্র কক্ষপথ, এবং ইলেকট্রনের ভর থাকবে, ইলেকট্রনের বেগ থাকবে, ত্বরণ সহ গতিশীল হবে, কেন্দ্রে এসে স্থায়িত্ব লাভ করবে, এত সময় লাগবে। এই বক্তব্যগুলো এনার্জি পুরোপুরি ওনাকে খারাপ অধ্যয়নে নিয়ে গেছে। তাহলে স্যার ঠিকটা তাহলে কি, নিলস বোহর 1913 সাল উনি এসে প্রথম বললো রাদারফোর্ড যা বলেছে সবই ঠিক আছে,
কিন্তু ওনার বক্তব্যের মধ্যে কিছু কারেকশন করতে হবে। একজন বিজ্ঞানী যখন আরেকজন বিজ্ঞানী নিয়ে কথা বলবে, তো তখন নিঃসন্দেহে তার সবাইকে যুক্তি আছে। উনি তো আর এমনি এমনি বলেনি, ওনার মধ্যে কী কী ইনফরমেশন আছে, তাহলে আপনি বলুন কী বল আছে, থাকতেই পারে বলুন, তাহলে আপনার আর্গুমেন্ট কী আছে। উনি তখন বলতে স্টার্ট করলো প্রথম যুক্তিতে, আচ্ছা যদি 10⁻⁻8 সেকেন্ড করে স্থায়িত্ব লাভ করে, তাহলে তো ব্রাহ্মণ কবে স্টপ হয়ে যাওয়ার কথা ছিল, সব কিছুই স্টপ হয়ে যেত, কিন্তু কোনো কিছু স্টেবল হয়নি, সবই ঠিকঠাক চলছে। তাহলে বাংলা কথা যেটা দাঁড়ালো, ওনার এই বক্তব্যটা পুরোপুরি ভুল। দ্বিতীয়ত উনি বলতে স্টার্ট করলো যে যদি তোমার কোনো একটা ইলেকট্রন এইভাবে ঘোরে তড়িৎচুম্বক তরঙ্গ বিকিরণ হয়, এই কথাটা ভুল। উনি প্রথম বললো তার 3টে স্বীকার্য, বোরের মডেলের 3টে স্বীকার্য। বোর্ড এক্সামে কোশ্চেন আছে, তোমরা লিখে রাখতে পারো যে বোরের স্বীকার্যগুলি বিবৃতি করো। 3 নম্বরের প্রশ্ন, রাদার কি হচ্ছে, পরমাণু মডেলের বোরের স্বীকার্যগুলি বিবৃতি করো। কি বললাম বুঝতে পারলে? আচ্ছা রাদার বোর্ডের ত্রুটি কি দাঁড়ালো বলো তো? রাদার বোর্ডের ত্রুটি কি? এটা ভুল। আর কি ভুল? একটাই পদ আছে, এটা ভুল। আর কি? ত্বরণ সহ গতিশীল, এটা ভুল। আর কি? তড়িৎ তরঙ্গ বিকিরণ, এটাও ভুল। মানে যা বলেছে এখানে সবটাই ভুল। এবার এগুলোকে কারেকশন করতে হবে। নিলস বোর 3টা পস্টুলেটস, 3টা পস্টুলেটস আছে। তার মধ্যে প্রথম পস্টুলেটস উনি, আচ্ছা তোমাকে পরীক্ষা প্রশ্ন আসে পরমাণু, কি মানু? পরমাণু, পরমাণু মডেলে বোরের স্বীকার্যগুলি বিবৃতি করো। আপনারা কি বুঝতে পারছেন ম্যাডামরা? ভেরি গুড। যারা ভিডিও দেখছে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি বুঝতে না পারো তো তোমরা চাইলে আমার স্টুডেন্টের সঙ্গে আগে কনসাল্ট করতে পারো, কারণ আমার থেকে আমার স্টুডেন্ট অনেক বেশি এক্সপেরিয়েন্সড। মাঝে মাঝে আমি ওদের কাছ থেকে শিখে নেই, কারণ আমি সেরকম কিছু বুঝি না। যাই হোক, আমাদের পরমাণু মডেলের বোরের স্বীকার্য একদম পরিষ্কার করে শুনে নাও। যারা স্বীকার্য 3টি বুঝতে পারবে না, দরকারে বই থেকে মুখস্থ করবে, কিন্তু আগে বিষয়টা শোনো। যদি বুঝতে না পারো তো তোমাকে বোরের পরমাণু মডেল পড়তে হবে না। পরমাণু চ্যাপ্টার তুমি এখন ক্রস করো। স্যার এই চ্যাপ্টারে আমাদের পড়তে হবে কি কি? নাম্বার 1 পয়েন্ট স্বীকার্য, নাম্বার 2 পয়েন্ট স্বীকার্যের বিস্তারিত আলোচনা। 3খানা ক্লাসে 3 স্বীকার্য শেষ হবে না। এই যে স্বীকার্য স্টার্ট করলাম, 3খানা ক্লাসে শেষ করতে পারবো না, আমি পারবো না। ভিডিও সিরিজে বলছি, আমি 3খানা ক্লাসে স্বীকার্য শেষ করতে পারবো না। যেদিন স্বীকার্য শেষ হবে, পরমাণু চ্যাপ্টার 80% কমপ্লিটেড। মাত্র 20% থাকবে কার জন্য? ওই মজলে, হেনরি জি জে মজলে, হেনরি জি জে মজলে, সেই মজলে সম্পর্কে ব্যাপার আছে। আর কি আছে? এক্স রে, মানে এক্স রশ্মি, এক্স রশ্মি পুলিশ নলে সে ব্যাপার স্যাপার, ওগুলো গল্প করতে করতে হয়ে যাবে, সমস্যা নেই। সেখানে কোথায় কোথায় কোন কোন যন্ত্রে এক্স রে ব্যবহার করা হয়, চিকিৎসার ক্ষেত্রে কীভাবে ব্যবহৃত হয়, পরীক্ষা করে কোথায় ব্যবহৃত হয়, ওগুলো গল্পের বিষয়। কিন্তু মেইন পরমাণু মানে বুঝতে হবে এই বোর, মানে শুরু করলাম মানে শেষ নয়, শুরু করলাম মানে শুরু করলাম। বোঝা গেল কি বললাম? তাহলে বোরের কয়টা বক্তব্য আছে? কেমিস্ট্রিতে 4টে, ফিজিক্সে 3টে। কেমিস্ট্রিতে 4টে কি? কারণ কোয়ান্টাম সংখ্যা দিয়ে একটা আছে, কোয়ান্টাম নাম্বার 3 রকম 4 রকমের আছে। 4 রকম না 3 রকম? 4 রকম। স্পিন, অ্যাঙ্গুলার, মানে তোমার হচ্ছে গিয়ে লিনিয়ার আছে, জানি না আমি ওগুলো। কিন্তু ফিজিক্সে তোমার হচ্ছে গিয়ে 3টা। প্রথম স্বীকার্য কি বললো? ইলেকট্রন আবর্তনের জন্য একটি নির্দিষ্ট ও অনুমোদিত কক্ষপথ থাকতে হবে। পয়েন্টটাকে আবার রিপিট করো। ইলেকট্রন আবর্তনের জন্য একটি নির্দিষ্ট ও অনুমোদিত কক্ষপথ থাকতে হবে। তার সঙ্গে অ্যাড করে দিল, যখন কোনো ইলেকট্রন নির্দিষ্ট ও অনুমোদিত কক্ষপথে আবর্তনশীল হয়, তখন সেখান থেকে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ নির্গত হয় না, তখন সেখানে ইলেকট্রনের বেগের কোনো পরিবর্তন ঘটে না, তখন সেখানে কক্ষপথের ব্যাসার্ধের কোনো পরিবর্তন ঘটে না, তখন সেখানে কৌণিক ভরবেগের কোনো পরিবর্তন ঘটে না। অল আর কনজার্ভ। পয়েন্ট বোঝার চেষ্টা করো। ইনি যে বললো এটা নির্গত হয়, পুরোপুরি ভুল, 100% রং। এবং তিনি পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করে ব্যাখ্যা করে দেখিয়েছেন। তাহলে প্রথম বক্তব্য কি?
ইলেকট্রন আবর্তনের জন্য একটি নির্দিষ্ট ও অনুমোদিত, স্যার অনুমোদিত কি? অ্যালাউড অরবাইট, ফিক্সড অরবাইট। অনুমোদিত মানে তোমাদের মতো কোনো একজন স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কোথায়, স্যার আমার বাড়ি মালদা ডিস্ট্রিক্টের কালিয়াচকে। কালিয়াচকের কোথায়? কালিয়াচকের মাস্টারপাড়ায়। মাস্টারপাড়ায় কোথায়? মাস্টারপাড়ায় অমুক বাড়িতে অমুক ফ্যামিলির অমুক কত নম্বর মেয়ে আমি। তার মানে কোনো একজন স্টুডেন্টকে যখন জিজ্ঞেস করা হবে সে তার এক্সাক্ট পজিশন সম্পর্কে বলে দিল, তার বাড়ি কোথায়, কোন জায়গায়, কার বাড়ির ফ্যামিলির কত নম্বর মেয়ে সে বলে দিল, বা আদৌ বাড়িতে কতজন সে কত নম্বরে আছে সেটা বলে দিল। ব্যাপারটা হচ্ছে তার পজিশন বলো। আমি যদি কোনো একটা ইলেকট্রনকে জিজ্ঞেস করি, ইলেকট্রন ইয়েস স্যার তোমার বাড়ি কোথায়, স্যার আমার বাড়ি সেখানে h/2π এর গুণিতক যেখানে। কারণ কি ইলেকট্রন একমাত্র সেই কক্ষপথেই ঘুরবে h/2π এর পূর্ণ গুণিতক যেখানে সেখানে, ও যেখানে সেখানে ঘুরতে পারে না, ওর জন্য ওটাই অ্যালাউড অরবাইট। অর্থাৎ এক একটা ইলেকট্রনের এক একটা ফিক্সড অরবাইট আছে। তুমি তোমার বাড়ির জন্যই ফিক্সড, তুমি যতই বলো যে আমি আমার বাড়ি অন্য বাড়ির জন্য ফিক্সড, তুমি অন্য বাড়ির মেয়ে নও, তুমি তোমার বাড়িতে যেটা আছে তার সেই কর্তারই মেয়ে। তার মানে কি তুমি একটা ফিক্সড অরবাইটে রোটেট করছো। তোমার বাড়ি নিউক্লিয়াস, তোমার কর্তা, সেইখানকার নিউক্লিয়াস মানে নিউক্লিয়াস, ইলেকট্রন কোনো একটা মেয়ে বা কোনো একটা ছেলে, ছোট্ট একটা বাচ্চা। তো কি দাঁড়ালো যে কোনো ইলেকট্রন প্রথম কস্টুলেন্স কিন্তু কোনো ইলেকট্রন আবর্তনের জন্য একটি নির্দিষ্ট ও অনুমোদিত কক্ষপথ থাকতে হবে। তা যদি না থাকে তারা তো ঠিক, এটা ভুল বলে প্রমাণিত হয়ে গেছে। স্যার সঠিক কিনা কি করে বুঝবো? তোমাকে বুঝতে হবে না, বছরের পর বছর পরীক্ষা হয়েছে, বিজ্ঞানীরা এটা মাথা ঘামিয়ে প্রমাণ করে নিয়েছে যে ঠিক। তুমি এখন শুধু মনে রাখো, তুমি যখন রিসার্চ করবে বা তুমি যখন কোনো একটা মানে স্কলারে যাবে তখন তুমি আবার চেষ্টা করবে কিছু করার। কি বলে বুঝতে পারলে ইনি যে ভুল সেটা তারপর বিজ্ঞানীরা মানে ভুল প্রমাণ মেনে নিয়েছেন, তুমি আমি মেনে নেওয়ার কেউ নই, আমরা মেনে নিয়েছি। তাহলে সত্যি এটাই যে ইলেকট্রন তুমি যদি ঘুরতে চাও তুমি বলো কোন কক্ষপথে ঘুরবে, আগে তুমি নিজেই ঠিক করো স্যার আমি অমুক কক্ষপথে ঘুরবো। তাহলে তুমি যদি অমুক কক্ষপথে ঘুরো তোমার কিন্তু বেগ এতটা, কতটা জানি না, বাট তোমার বেগ এটাই, তুমি চাইলেও চেঞ্জ করতে পারবে না। তোমার শক্তি এতটাই, তোমার কক্ষপথে ব্যাসার্ধ এতটাই, তোমার কৌণিক ভরবেগ এতটাই, মানে তোমার সবকিছু কনজার্ভ, তুমি একটা কনজারভেটিভ সিস্টেম। 2 নম্বর প্রশ্ন বোর বলছে হ্যাঁ শক্তির সেখান থেকে তড়িৎচুম্বকী তরঙ্গ বিকিরণ হয়। কে বলছে হয় না? হয় যদি কোনো ইলেকট্রন লাফায় বা ঝাঁপায়। স্যার লাফায় ঝাঁপায় মানে যদি কোনো একটা ইলেকট্রন 4 নম্বর থেকে 2 নম্বরে, 2 নম্বর থেকে 5 নম্বরে, 1 থেকে 2 এ, 2 থেকে 5 এ, মানে ইলেকট্রন ট্রানজিস্ট করে, স্থানান্তরিত হয়, কক্ষপথ চেঞ্জ করে, তখন সেখান থেকে তড়িৎচুম্বকী তরঙ্গ বিকিরণ হতে পারে, প্রবেশও করতে পারে। মানে ইলেকট্রন ধরে নাও আমি বলছি একটা পরমাণু আছে, তোমাকে এই বিষয়টা বুঝতে হবে। তাহলে প্রথম পোস্টুলেট নিশ্চয়ই বুঝতে পেরেছো। সেকেন্ড পোস্টুলেট ধরে নাও এটা একটা পরমাণুর মডেল। তাহলে তোমাকে আগে সিদ্ধান্ত বুঝতে হবে, ক্যালকুলেশন আমি সুন্দর করে ডিজাইন করে সুন্দর করে বুঝিয়ে লিখে দেবো। ক্যালকুলেশনে তোমার ভাবার দরকার নেই, কারণ পোস্টুলে আমি কি লেখাবো, বই মুখস্থ করবে সমস্যা নেই, কিন্তু বোঝার চেষ্টা করো। এটা কক্ষপথ, এটাও একটা কক্ষপথ, এটা একটা নিউক্লিয়াস। কি ক্লিয়াস? আচ্ছা এটা ক্লিয়াস। এখানে একটা ইলেকট্রন, এখানে আছে 8টা, তাই তো 288, সাধারণত এটাই হয়। সাপোজ এখানে 5টা আছে, কারণ কম থাকতেই পারে। 5টা মানে কত? অ্যালুমিনিয়াম নাকি? আর 10 15 মানে কি ফসফরাস? তাহলে ফসফরাস, বাট জানি না কোনো কিছু একটা হবে। মানে এক কথায় তোমার হচ্ছে গিয়ে নিক্টোজেন পরিমাণ নাকি, নাইট্রোজেন পরিমাণ, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, বিসমাথ এটসেট্রা। ঠিক আছে, তোমার হচ্ছে গিয়ে নিক্টোজেন পরিবার বা পঞ্চজ্যোতি পরিবার। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে আমি কি করলাম, জোর করে একটা ইলেকট্রনকে বাইরে থেকে এমন একটা ভাবে ছুড়লাম যাতে করে এখান থেকে ছিটকে বেরিয়ে গেল। আমার উদ্দেশ্য আমি কোন একটা ইলেকট্রনকে টার্গেট করেছি, আমি ওকেই গুলি করবো এবং ওকে বের করে দেবো। আমি কোনোভাবে এই ইলেকট্রনটাকে এখান থেকে বের করে দেবো, কোনোভাবে। তুমি আমাকে বলো তো, ভেতরে ফাঁকা বাইরে পূর্ণ, এটা কি পরমাণু মডেল বা কেমিস্ট্রি সাপোর্ট করে? আমি সাপোর্ট করলে কেমিস্ট্রি সাপোর্ট করবে না। আমি সাপোর্ট যদি করেও দেয় মানে কার জোরে দেখিয়ে, তো কেমিস্ট্রি সাপোর্ট করবে না। কেমিস্ট্রি বলে আগে তুমি ফিল্ড হও। এবার ফিল্ড কে করবে? করতে পারে এই কক্ষপথের কেউ, এখানকার কেউ,
বা এখানকার কেউ হতে পারে লাইম্যান, বামার, প্যাশন, র্যাকেট, ফান, যেগুলো তো নাম শুনেছি এদের মধ্যে, আমরা পরে সেগুলো আসবো। তাহলে যদি কোনো ইলেকট্রন এখান থেকে দৌড়ে আসে, তো এখান থেকে কি হবে, একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বিকিরণ হবে। যখন বাইরের কক্ষপথ থেকে ভেতরের কক্ষপথের দিকে ইলেকট্রন ছুটে আসবে, তখন সেখানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কি হবে, নির্গত হবে। আর যখন ভেতরের কক্ষপথ থেকে বাইরের দিকে যাবে, তখন আমাকে শক্তি দিতে হবে। কি বলে বুঝতে পারলে? আমাকে এখান থেকে বের করতে গেলে, এখান থেকে যদি বের করতে হয়, তাহলে আমাকে কিছু শক্তি দিতে হবে। আর যদি ইলেকট্রন তোমাকে এখানে নিজে থেকে যায়, যখন কোনো ইলেকট্রন 4 নম্বর থেকে 2 নম্বরে আসবে, 5 নম্বর থেকে 1 নম্বরে আসবে, 7 নম্বর থেকে 6 নম্বরে আসবে, তখন সে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বিকিরণ করবে। আমি জানি না কোথায় কোথায় গেল, বাইরের কক্ষপথ থেকে ভেতরের কক্ষপথে ইলেকট্রন নিজের থেকে আসলো, সেখানে কি হবে, আমি ইলেকট্রন বের করতে চাইছি, 3 নম্বর থেকে 7 নম্বরে নিয়ে যেতে চাইছি, তাহলে আমাকে কি কত শক্তি দিতে হবে, যতটা ওখান থেকে এসেছিল ততটাই আমাকে দিতে হবে। কি সিরিজ কিভাবে সেটা আমরা পরে ব্যাখ্যা করবো, কারণ আমি আলোচনা করছি শুধুমাত্র +2 টেস্টে বোঝানোর চেষ্টা করছি। আমার কথা বুঝতে পারলে কি বললাম? তাহলে বোর কি বলেছে, এই বক্তব্যটা সাপোর্ট করেছে, কিন্তু বক্তব্যটা ভুল, কারণ এরকম কক্ষপথ নয়, কক্ষপথ ডিসক্রিট। তাহলে ইলেকট্রন যখন একটি কক্ষপথ থেকে আরেকটি কক্ষপথে সংক্রামিত হয়, তখন সেখান থেকে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নির্গত হয় বা প্রবেশ করে। বুঝতে পারি কি বললাম? তাহলে যদি প্রশ্ন করা হয়, স্যার এই তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ শক্তি কার সমান? সেই 2 কক্ষের শক্তির পার্থক্যের সমান। কারণ 2 নম্বর কক্ষের শক্তি নির্দিষ্ট, 7 নম্বর কক্ষের শক্তি নির্দিষ্ট, চেঞ্জ হয় না, ওই কক্ষের শক্তি নির্দিষ্ট। তাহলে 2টি কক্ষের শক্তি, তবে 2 নম্বর কক্ষের শক্তি আর 7 নম্বর কক্ষের শক্তি সমান নয়। আমার কথা বোঝা গেল? 2 এর শক্তি 5 এর শক্তি সমান নয়। আর 2 এর প্রত্যেকটা ইলেকট্রন শক্তি সমান, 5 এর প্রত্যেকটা ইলেকট্রন শক্তি সমান, কিন্তু 2 এর শক্তি আর 5 এর শক্তি সমান নয়। তাহলে যদি সমান না হয়, পার্থক্য আছে, যে পার্থক্য আছে সেই পার্থক্য নিয়েই বেরিয়ে যায় বা সেই পার্থক্য নিয়ে প্রবেশ করে। বোঝা গেল কি বললাম? তাহলে সেকেন্ড প্রশ্নে কি বলো, যদি কোনো ইলেকট্রন একটি কক্ষপথ থেকে অন্য কোনো কক্ষপথে সংক্রামিত হয়, তবে সেখান থেকে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের বিকিরণ ঘটে এবং সেই বিকিরণ সেই 2টি কক্ষের শক্তির পার্থক্যের সমান। বুঝতে পারলি? ঠিক আছে। 3 নম্বর স্বীকার্য। 3 নম্বর স্বীকার্য কি? 3 নম্বর স্বীকার্য আমি ইতিমধ্যে বলে দিয়েছি, আর কি বলবো। ইলেকট্রন আবর্তনের জন্য একটি অনুমোদিত কক্ষপথ দরকার। এটা নয়, এটা কি বলো, কোনো ইলেকট্রন যদি কোনো ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর পূর্ণ গুণিতক হয়, তাহলে সেই n গুলোকে আমরা অনুমোদিত কক্ষপথ বলবো। মানে প্রথম স্বীকার্যকে আবার রিপিট করে 3 নম্বর স্বীকার্যে প্রবেশ করা হবে। আমার বোঝা গেল কথাটা? প্রথম স্বীকার্যকে 3 নম্বর স্বীকার্যে আবার রিপিট করলো 3 নম্বর হিসেবে। প্রথম স্বীকার্য তো বলেছে একটা অনুমোদিত কক্ষপথ দরকার। অনুমোদিত কক্ষপথ কত হয়? h/2π এর গুণিতক যত হয়, বা mvr যত হয়, বা l যত হয়, l সমান সমান mvr বা nh/2π, মানে h/2π এর পূর্ণ গুণিতক যত হয় ততটাই হয়। জাস্ট তোমাকে একটু হালকা হিন্ট দিয়ে রাখছি। আমরা অনেক সময় অঙ্ক করতে গিয়ে, বিভিন্ন ক্যালকুলেশন করতে গিয়ে দেখবো আমরা n এর মান 4.03 পেয়েছি, n এর মান 3.92 পেয়েছি, তুমি ওটাই আনসার দিয়েছো। n এর মান কখনো ওটা হবে না, হয় 4 হবে, না 3 হবে, নাহলে 5 হবে। কার দিকে যাচ্ছে সেটা তার উপর ডিপেন্ড করছে। n এর মান পূর্ণ সংখ্যা হবে বোরের পরমাণু মডেল অনুসারে। যদি হয় তাহলে সেটাকে রাদারফোর্ড বলা হবে। তোমরা বুঝতে পারলে? বোরের পরমাণু মডেল অনুসারে মান যাই আসুক না কেন, মানটা হবে পূর্ণ সংখ্যা, যার দিকে টেন্ড করবে সেই হবে। যদি এমনটা হয় 3.75 4 হবে, 3.44 3 হবে, কত কম, অতটা পার্থক্য হবে না, মানে কাছাকাছি থাকবে আর। বোঝা গেল? আমাদের পরবর্তী যে ইনফরমেশন, তাহলে বোরের পরমাণুর স্বীকার্যটা আমরা বুঝতে পারলাম না? বোঝা গেল না বলো? বোরের পরমাণু স্বীকার্য আমরা বুঝতে, তাহলে আমরা বোরের পরমাণু মডেলের প্রথম যে স্বীকার্যটা আছে সেই প্রথম স্বীকার্যের বিস্তারিত আলোচনা নিয়ে আসলাম। এই কোশ্চেনটা যদি সলভ ঠিকঠাক করতে পারি, তো পরমাণু মডেলে প্রথম বোরের প্রথম স্বীকার্যটা ক্লিয়ার। কথা কি বলেন? বুঝতে পারলে? তবে এটাকে আজকে তো সম্ভব নয়,
আরো একখানা ফুল ক্লাস লাগবে, যেখানে আমাদের এই পুরো ক্যালকুলেশন প্রসেসটা শেষ হবে। আমরা আজকে শুরু করব, যেখানে শেষ হবে আগামী নেক্সট ক্লাস সেখান থেকে স্টার্ট করব, কোনো সমস্যা নেই। তো কোশ্চেনটা কি স্যার? জেড পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোন পরমাণুর n-তম কক্ষের ইলেকট্রনের ভর m, বেগ vn, ব্যাসার্ধ rn হলে, মানে কোনো একটা জেড পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট পরমাণু আছে যার n-তম কক্ষপথে কোনো একটা ইলেকট্রন vn বেগে ছুটছে, ব্যাসার্ধ rn, ভর m, ইলেকট্রনিক চার্জ e, আর পরমাণু ক্রমাঙ্কের তোমার জেড কত, পরমাণু ক্রমাঙ্ক কত? জেড। যদি আবর্তনশীল হয় তবে সেক্ষেত্রে আমরা তো বলেছিলাম যে একটা নির্দিষ্ট কক্ষপথে কি কি থাকে, সবকিছুই নির্দিষ্ট মান থাকে। নির্দিষ্ট যদি মান থাকে তাহলে n-তম কক্ষের বেগ কত, ব্যাসার্ধ কত, তোমার শক্তি কত, কণিক ভরবেগ কত, সেগুলো রাশিমালা আমরা বের করব। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, রাশিমালা তো আমরা শর্ট লিস্টেড করবই, মানে একটা সামারি করবই। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে এমসিকিউ বা ছোট ছোট প্রশ্ন এগুলো একটা না একটা পরীক্ষা আসেই। কি পরীক্ষা প্রশ্ন থেকে হাইড্রোজেন পরমাণু প্রথম ভর কক্ষের ব্যাসার্ধ কত? আমরা প্রত্যেকেই জানি, কত বলো তো? 0.53 অ্যাংস্ট্রম। তোমাদের ক্লাস 9-10 থেকে আছে, যে সমস্যা নেই, 9-10 থেকে নেই, 11 থেকে চলো। হাইড্রোজেন পরমাণু প্রথম ভর কক্ষের ব্যাসার্ধ কত? 0.53 অ্যাংস্ট্রম। তার প্রথম ভর কক্ষে ইলেকট্রনের বেগ কত? 22 লক্ষ মিটার পার সেকেন্ড, বা 2.19 × 10⁶ মিটার পার সেকেন্ড, বা আলোর বেগের 137 ভাগের 1 ভাগ। তার শক্তি কত? -13.6 ইলেকট্রন ভোল্ট, -13.6 ইলেকট্রন ভোল্ট। স্যার কণিক ভরবেগ কত? জাস্ট h/2π, নট nh/2π, n এর মান মান। মানে আমাদের মেইন উদ্দেশ্য হবে আগে তাদের অরিজিনাল রূপগুলো কি আছে সেটাকে ডিসকভার করা, এবং তারপরে সেই সমস্ত ডিসকভার পয়েন্ট থেকে আমরা প্রত্যেকের মানগুলো অবজার্ভ করব। এটা কি বলতো? মাথা রাখবে, এটা অনলি ফর হাইড্রোজেন অ্যাটম এবং অনলি ফর ফার্স্ট অরবিট। স্যার তাহলে অন্য অ্যাটম সম্পর্কে জানবো না? দেখো আমি তোমাদের শুধু হালকা ধারণা দিয়ে রাখি, তোমরা যদি ভবিষ্যতে ফিজিক্স নিয়ে পড়ো বা কেমিস্ট্রি নিয়ে পড়ো, অ্যাটলিস্ট তোমাকে হাইড্রোজেন নিয়ে 2 থেকে 3 মাস শুধু হাইড্রোজেনকে নিয়ে স্টাডি করতে হবে, অনলি ফর হাইড্রোজেন। কারণ হাইড্রোজেনের এতগুলো ওয়েভ ফাংশন আছে, এত সমস্ত ইনফরমেশন আছে। স্যার কোথায় থাকবে? ওখানে ব্রনহফার তোমার থেকে ব্রনহফার অ্যাপ্রক্সিমেশন বলে একটা পার্ট আছে, মানে গ্রাজুয়েশন বা মাস্টার্সে ব্রনহফার অ্যাপ্রক্সিমেশন, সেটাকে শ্রাইডিঙ্গার সূত্র দিয়ে আমরা প্রমাণ করি। ইরভিন শ্রাইডিঙ্গার, বিজ্ঞানীর নাম ইরভিন শ্রাইডিঙ্গার। তোমরা শ্রাইডিঙ্গার জানো? ইরভিন শ্রাইডিঙ্গার, ইরভিন, যা মুশকিল ব্যাপার, বুঝতে পারলে? তাহলে আমরা স্পেশালি আমরা হাইড্রোজেন সম্পর্কে একটু জানার চেষ্টা করব, যদি আমরা পারি হাইড্রোজেন লাইক অ্যাটমগুলো জানবো। ওটা হাইড্রোজেন লাইক অ্যাটম কে কারা কারা আছে? হাইড্রোজেন লাইক অ্যাটম কে কে আছে? হাইড্রোজেন সিরিজ তোমার থেকে কার নাম তো কারা? হাইড্রোজেন, লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, পটাশিয়াম একসাথে এগুলো কেন? কারণ প্রত্যেকের বাইরের কক্ষে কটা করে ইলেকট্রন আছে, তাহলে বাইরের কক্ষটাকে বাদ দিয়ে বাকিটাকে আমরা নিউক্লিয়াস যখন কল্পনা করবো হাইড্রোজেন লাইক হয়ে যাবে। যদি আমি সোডিয়াম ধরি, সোডিয়ামের 10খানা ইলেকট্রনকে নিউক্লিয়াসের সঙ্গে ধরে নিলাম, আর একটা ইলেকট্রনকে আমরা হিসাব করলাম, অর্থাৎ এটার নাম হাইড্রোজেন লাইক। বোঝা গেল? সোডিয়াম বলো, পটাশিয়াম বলো, তোমরা যেটাই বলো না কেন, হাইড্রোজেন লাইক আমরা তাই বলবো যাদের বাইরের কক্ষে একটি মাত্র ইলেকট্রন অবস্থান করছে। তবে আমাদের শুধুমাত্র হাইড্রোজেন সম্পর্কে দেখো, হাইড্রোজেন লাইক আলোচনা করার মতো সময় হবে না। সলিউশন, সমাধান বলেন ম্যাডাম, আমরা বুঝতে পারছেন নাকি আপনারা শুধু বলতে পারলেই বলছেন? বুঝতে পারছেন? ভেরি গুড, বুঝতে পারার জন্য। এটা একটা কি মানু? পরের মানু। এটা কি ক্লিয়াস? নিউক্লিয়াস। একটু ডিজাইন করে হালকা করে একটু বলুন তো ম্যাডাম, এটা কি পথ? এটা কি কক্ষপথের কত নম্বর কক্ষপথ? এটা n-তম। তাহলে ব্যাসার্ধ কত? rn। এখানে কি আছে? ইলেকট্রন কত বেগে ছুটছে? এদিকে দিয়ে ইলেকট্রনের ভর কত?
ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ -3। এটা কি কেন্দ্রকটা কি হয়? আরে চার্জ কত? +Z3। এটা কিভাবে ঘুরছে? এই কক্ষপথে। বুঝতে পারলে? এটাকে একটু হালকা করে আমরা লেখার চেষ্টা করি কি দাঁড়াচ্ছে, মানে ডেসক্রিপশন। ধরা যাক, কি করা যাক? জেড পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট, গলাটা শেষ হয়ে গেল, তোমাদের মাইকটা আজকে খারাপ হয়ে গেছে। যে পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোন পরমাণু, কোন পরমাণু n তম কক্ষে, n তম কক্ষে ইলেকট্রনের বেগ, আচ্ছা ইলেকট্রনের প্রথমে আধান ই, ভর m, বেগ vn ও কক্ষের ব্যাসার্ধ, কক্ষের ব্যাসার্ধ rn হলে, বলুন তো ম্যাডামরা, এই যে কক্ষের ইলেকট্রন এবং কেন্দ্রের নিউক্লিয়াস, এদের মধ্যে কি বল কাজ করবে? কি আকর্ষণ বল? এই আকর্ষণ বলটা কোন সূত্রে হয়ে যাচ্ছে? কোন সূত্রে? কুলম্বের সূত্রে। স্থির তড়িৎ আকর্ষণ বল, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকটিভ ফোর্স। বুঝতে পারলে কি বললাম? ওকে, তাহলে কেন্দ্র নিউক্লিয়াস, নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে সৃষ্ট স্থির তড়িৎ, স্থির তড়িৎ আকর্ষণ বা কুলম্বীয় বল, কুলম্বীয় বা কুলম্ব ফোর্স, কুলম্ব ফোর্স কি বলুন তো ম্যাডাম? না এক কুলম্ব মানে এটা ইলেকট্রোস্ট্যাটিক বলতে Fe লিখলাম। Fe সমান সমান কি? 1/4πε0 ZE into E by Rn का होल स्क्वायर বা 1/4πε0 ZE स्क्वायर by R दोनों का होल स्क्वायर। इक्वेशन नंबर 1। আবার m ভরের ইলেকট্রন, m ভরের ইলেকট্রন r ব্যাসার্ধের কক্ষপথে, rn ব্যাসার্ধের কক্ষে vn বেগে আবর্তনের জন্য প্রয়োজনীয় কি বলুন তো ম্যাডামরা? প্রয়োজনীয় কি বলুন? হ্যাঁ, আবর্তনের জন্য কি বলতে হবে? অভিকেন্দ্র বল। এম ধরে পাকনে নোট কি বল না করে বৃত্তাকার পথে আবর্তনের জন্য কি দরকার পড়ে? প্রয়োজনীয় অভিকেন্দ্র বল জানে সব কিন্তু বলবে না। অভিকেন্দ্র বল তোমরা কি বলবে না আমরা সিদ্ধান্ত নিয়েছো নাকি? কেন এরকম করো না? নিরীহ
আসছে ইকুয়েশন নাম্বার কিউ লেখা হয়ে গেছে। এটা প্রয়োজনীয় অভিকেন্দ্র বল কত mv স্কয়ার বাই r। আচ্ছা আমাদের অষ্টম যে একটা হট পয়েন্ট এখানে থাকবে, গুরুত্বপূর্ণ পয়েন্ট। হ্যাঁ অবশ্যই এই অভিকেন্দ্র বলে আচ্ছা rn ব্যাসার্ধের কক্ষে আবর্তনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল কত? অভিকেন্দ্র বলে আচ্ছা বলো তো প্রয়োজনীয় অভিকেন্দ্র বলে যোগান কে দেয়? অভিকেন্দ্র বলের যোগান কে দেয় বলুন তো? অভিকেন্দ্র বলের যোগান কে দেয়? স্থির তড়িৎ আকর্ষণ বল। স্থির তড়িৎ আকর্ষণ বল যোগান দেয়। আচ্ছা যোগান যেখানে দেয় কত আছে ঠিক আছে, যোগান দেয় স্থির তড়িৎ আকর্ষণ বল। তাহলে কি দাঁড়ালো? ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমাদের কিন্তু ক্যালকুলেশন পর্ব সবেমাত্র স্টার্ট হলো আর কি, মানে আমরা বেশি করে করবো না, কিন্তু একটু তো হালকা লিখে 2-4 মিনিটের মধ্যে ছেড়ে দেবো, সমস্যা নেই। এটা কি বুঝতে পারো বিষয়টা? আমি তোমাকে বলছি যে এটা তো আমরা ডেসক্রিপশন লিখলাম, এই চিত্রটা ডেসক্রিপশন লিখলাম, এটাও তো আমরা জানি কুলম্বীয় বল, এখানে নতুন করে বলার কিছু নেই। এটা কি বৃত্তাকার পথে যেই ঘোরে তার জন্য কি বল দরকার পড়ে? অভিকেন্দ্র বল। প্রশ্ন স্যার অভিকেন্দ্র বলের যোগান কে দিল? এই বলটাই অভিকেন্দ্র বলের যোগান দিল। সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, সূর্যের চারিদিকে ধারতি ঘোরে, তো ধারতি যখন ঘোরে এদের মধ্যে কি বল সৃষ্টি হয়? মহাকর্ষ বল। পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘোরে তো বৃত্তাকার পথে বা কক্ষপথে ঘোরার জন্য কি বল দরকার পড়ে? অভিকেন্দ্র বলের যোগান কে দেয়? ওখানে কি করে স্থিরতা আসে? ওখানে মহাকর্ষ বল। তাহলে ওখানে তোমার যে সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তনের জন্য যে অভিকেন্দ্র বলের যোগান পড়ে সেটা মহাকর্ষ বল স্বয়ং নিজেই যোগান দেয়। এখানে কে যোগান দেয়? আরেকটা প্রশ্ন, একটা আধানকে ভি বেগে, এম ভরের আধানকে ভি বেগে কিউ আধানকে সুষম চৌম্বক ক্ষেত্রের সঙ্গে অবিলম্বে প্রবেশ করানো হয়, তবে সেই আধানটা কোন পথ লাভ করে? বৃত্তাকার পথে লাভ করে। সেই বৃত্তাকার পথে ঘোরার জন্য ওখানে অভিকেন্দ্র বলের প্রয়োজন হয়, এবং ওখানে আমরা অভিকেন্দ্র বল mv স্কয়ার বাই r, ওখানে আমরা কি সেই বৃত্তাকার পথে ব্যাসার্ধ পেয়েছিলাম mv বাই qb। তোমরা পড়েছো সব, ভরে শেষ হয়ে গেছে, কেন জানি না। আচ্ছা তাহলে আমরা এদের কানেকশনটা করে দিচ্ছি, আমরা এদের কানেকশনটা করে দিয়েছি, তো টেনশনের কোনো কারণ নেই। জাস্ট 2-3 মিনিট দেখো, ছেড়ে দেবো আমরা। আচ্ছা বলুন তো, যেহেতু এই বলের যোগান এই বল দেয়, তাহলে কি এই দুটো বল কি সমান নয়? যদি এই বলটা বেশি হয় তাহলে ছিটকে যাবে, এই বলটা বেশি হয় তাহলে কেন্দ্রে ছিটকে আসবে, না ছিটকে যায় না ছিটকে যায়, তাহলে দুজন কি সো আমরা কি বলতে পারি বলুন তো? এ কুলম্ব ইলেকট্রোস্ট্যাটিক সমান সমান ইনসেন্ট্রিক। বলুন তো আমরা কি লিখতে পারি? 1/4πε0 z স্কয়ার বাই rn তার হোল স্কয়ার সমান সমান mvn স্কয়ার বাই rn। বাহ, এখান থেকে আমরা rn এর একটা বার কাটতে পারি, সো vn স্কয়ার সমান সমান কি 1/4πε0। এটা কি বলতো? z স্কয়ার বাই mrn, ইকুয়েশন নাম্বার 3। এবং m ভরের ইলেকট্রন আর rn ব্যাসার্ধের পক্ষে vn বেগে আবর্তন হলে
আবর্তন সৃষ্ট কৌণিক ভরবেগ, কত বলতো? সৃষ্ট কৌণিক ভরবেগ কত বলুন তো ম্যাডাম? আমরা এটাকে আমরা ln দিয়ে প্রকাশ করি, অথবা m vn rn অথবা nh/2 এটা কিভাবে আসে এটা প্রমাণ আলাদা আছে, সেটা আমরা পরে শিখবো। ঠিক আছে, এখন আমরা এটা জানি কারণ এখন একে হেল্প করতে হবে, এটা আলাদা প্রমাণ আছে, সেটা আমরা পরে শিখবো, শেষের দিকে শিখবো। তাহলে এখান থেকে লিখতে পারি vn সমান সমান nh/2 পাই m rn। তাহলে vn স্কয়ার সমান কি? n স্কয়ার s স্কয়ার বাই 4 পাই স্কয়ার m স্কয়ার rn দা হোল স্কয়ার। ইকুয়েশন নাম্বার 4। তাহলে তুমি 3 এবং 4 পাবে একই জিনিস আছে। সো ফ্রম 3 and 4 we get 3 এবং 4 থেকে আমরা পাই, যেহেতু এই দুটো সমান তাহলে আমরা বলতে পারি এই দুটো সমান। সো আমরা কি লিখব? 1/4 পাই এপসিলন নট z স্কয়ার বাই m rn n স্কয়ার s স্কয়ার বাই 4 পাই স্কয়ার m স্কয়ার rn স্কয়ার। তুমি ভালো করে ভেবে দেখো, 4 পাই এবং 4 পাই কাটলে শুধুমাত্র পাই পড়ে থাকবে, m rn কাটলে শুধুমাত্র m এবং rn পড়ে থাকবে। তাহলে এটা আমরা লিখতে পারি z স্কয়ার বাই জাস্ট এপসিলন নট, আর এদিকে যেটা পড়ে থাকলো n স্কয়ার s স্কয়ার বাই পাই m rn। আমাদের মোটামুটি চলে এসেছে, আর এক দুটো লাইন আছে লিখে আমরা ওই পর্যন্ত রেখে দেবো, পরবর্তী আলোচনা ওখান থেকে স্টার্ট। আচ্ছা, তাহলে বলুন তো এখানে আমরা rn সমান কি লিখতে পারি? একবারে rn টাকে আমি এইদিকে নিয়ে আসলাম, ওখানে n স্কয়ার s স্কয়ার যা ছিল থাকলো, নিচে পাই m পড়ে থাকলো, আর এখান থেকে কি আসলো বলো তো? এখান থেকে তোমার আসলো উপরে এপসিলন নট, নিচে z স্কয়ার। তাহলে এটাকে সাজিয়ে লেখা যেতে পারে n স্কয়ার বাই z, এটা চেঞ্জেবল পার্ট, এপসিলন নট h স্কয়ার বাই পাই m স্কয়ার, এটা ফিক্সড পার্ট। সো আমরা বলতে পারি n স্কয়ার বাই z ইনটু r0। এটা কি? n তম কক্ষের ব্যাসার্ধের সমীকরণ। ঠিক আছে, যেখানে এটা ইকুয়েশন কত হবে? 5 এবং এটা হবে কত? 6। যেখানে rn টা কি বলতে ম্যাডাম? আমরা r0 টা কত? r0 টা হবে তোমার এপসিলন নট h স্কয়ার বাই পাই m স্কয়ার। তাহলে এটার নাম কি? বোর ব্যাসার্ধ। আমরা এটার মান 0.53 অ্যাংস্ট্রম। আগামী কালকে আমাদের আলোচনা এখান থেকে শুরু হবে। ঠিক আছে, আগামী কালকে তোমাদের ক্লাস আছে, আমরা আগামী কালকে ভিডিও সিরিজ করবো, কোনো সমস্যা নেই, এবং স্পেশালি যে কোশ্চেনটা আমরা লিখেছি সেটাকে কমপ্লিট করবো সুন্দর করে। ঠিক আছে, তোমাদের সঙ্গে কি পরিচয় করে দেবো? তো ঠিক আছে, তোমাদের সঙ্গে পরিচয় করে দিই, কারণ ওরা যে ভিডিওতে যারা আছে তারা দেখতে চায় তোমাদেরকে যে কাদের ক্লাস করছে, বা আমার স্টুডেন্টরা কেমন একটু দেখবো। ওরা সমস্যা নেই, এরা সব আলামিন মিশনের স্টুডেন্ট, এরা মানে মালদা ব্রাঞ্চের। তো তোমরা ক্লাস কি সবাই বুঝতে পারছো? যাক, তো তোমাদের কিছু বলার আছে ভিডিও বার্তা হিসেবে? সাবস্ক্রাইব করতে বলতো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও and wait for my next class.